সৌদির টিকিট নিয়ে অনিয়মের অভিযোগ, সড়কে অবস্থান, করোনা টেস্ট রিপোর্ট পেতে ভোগান্তি। শেখ হাসিনার কাছেই দেশ জাতি নিরাপদ, বিশ্ব দরবারে মর্যাদার আসনে বাংলাদেশ, বলছেন বিশিষ্টজনেরা। সাভারে নীলা হত্যা, প্রধান আসামি মিজান 7 দিনের রিমান্ডে, এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের ঘটনায় মামলা। ঊর্ধ্বমুখী চালের বাজার, পেঁয়াজের দামও কমছে না, নজরদারি বাড়ানোর দাবি। বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজন সুষ্ঠু পরিবেশ, বলছেন বিশেষজ্ঞরা, বিধি শিথিল করার পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা, ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়া সংবাদে আরও থাকছে ইতিহাসের কালো অধ্যায় ইনডেমনিটি আইন, বঙ্গবন্ধু হত্যার বিচারে দেয়া হয় নিষেধাজ্ঞা। ফিরতি টিকিট পেতে মরিয়া সৌদি প্রবাসীরা। মতিঝিলে বিমান বাংলাদেশ ও কারওয়ান বাজার এলাকায় সৌদি এয়ারলাইন্সের সামনে গত কদিনের মতো শনিবারও ভিড় ছিল। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। এদিকে মহাখালীতে কোভিড-19 টেস্ট শুরু হলেও নির্দিষ্ট সময়ে রিপোর্ট না পাওয়ার অভিযোগ করেছেন প্রবাসীরা। আহমদ বাবুকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। কর্মস্থলে ফিরতে শনিবারও রাজধানীর মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্যালয়ের সামনে সৌদি প্রবাসীদের এই ভিড়। সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, তবে সময় মতো টিকিট না পাওয়ার শঙ্কায় আছেন প্রবাসীরা। মার্চের 26 তারিখ যাওয়ার কথা ছিল, এখন কি হারাতে বলতে আছে যে বাংলাদেশ বিমান যারা আছে তাদেরকে টিকিট দেবো, তো আমরা কিভাবে যাবো? 24 দিন মানে ডেট বাড়াইছে, সেটা তো এখনো বাড়ে নাই, না আমার ডেট বাড়ছে না আপনার ছুটির ডেট বাড়ছে। কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনেও ফিরতি টিকিট পেতে ভিড় করেন প্রবাসীরা। টিকিট পাওয়া না পাওয়ায় শঙ্কায় সড়ক অবরোধ করেন তারা। কর্মস্থলে ফেরা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রবাসীরা। টিকিট বিক্রির প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ তাদের। কোন তারিখে কোন কালার দেবে, কালারের সাথে তারিখের সাথে কোনো মিল নেই। কে বলছে 4 তারিখ, কে বলতেছে 29 তারিখ, কে বলছে আগামীকাল দিবে। বলছে 5 তারিখে আইতাম, 8 তারিখে আইতাম, তো বিশেষ ম্যাচে তো থাকে না। তবে এরই মধ্যে টিকিট হাতে পেয়েছেন যারা, আনন্দে কেঁদে ফেলেন তারা। কালে সকাল 6টা এয়ারপোর্ট যাইতে বলছে, 12টায় ফ্লাইট। ছেলে মেয়ের অনেক কষ্ট করি মানুষ। 3-4 দিন ঘোরা পরে পাইছি, আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে। এদিকে মহাখালীতে করোনা পরীক্ষা হচ্ছে সৌদি প্রবাসীদের, তবে নির্দিষ্ট সময়ে রিপোর্ট না পাওয়ার অভিযোগ আছে তাদের। এখানে আসলাম বলছে এখনো স্যাম্পল আসেনি, তো এখন পর্যন্ত রেডি হয়নি। 12:30টার দিকে বলছে এয়ারপোর্টে যাওয়ার জন্য, তো এখন তো অলরেডি 11:30 বাজে, আমরা কিভাবে কি করব? 4টা বাজে আমাদের ফ্লাইট, আমরা যাইতে পারবো কিনা তাও সন্দেহ, আমাদের রিপোর্ট এখনো পাই নাই। দ্রুততম সময়ে করোনা পরীক্ষার রিপোর্ট পেতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনা আছেন বলেই দেশ ও জাতি নিরাপদ, তার কোনো বিকল্প নেই। দেশকে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধু কন্যার দীর্ঘ আয়ু, সুস্থতা ও সরব উপস্থিতি অত্যাবশ্যক। জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেছেন সরকারের মন্ত্রী ও বিশিষ্টজনেরা। রিপোর্টে আরও জানাচ্ছেন মুহাম্মদ নুরুন্নবী। জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা। শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে দেশের মানুষ উন্নত, স্থিতিশীল ও সমৃদ্ধ সোনার বাংলাদেশের স্বপ্ন দেখতে পারছে, এমন মত আলোচকদের। সোনার বাংলাদেশ যে গড়তে যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবের পথে আমরা অনেকটাই গেছি। সেটা কোনোদিন সহজ হয়, সেজন্য আমি জনতা শেখ হাসিনাকে তাদের জন্মদিনের প্রাক্কালে আবারও শুভেচ্ছা জানাই। তিনি যদি দেশে না ফিরতেন, তাহলে আজকের এই আয়োজন, আজকের এই আমাদের যে উন্নয়ন কর্মকাণ্ড এবং দেশটি আজকে যেখানে আছে, এই জায়গায় দেশটি থাকতো না।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা আছেন বলেই মানুষের মধ্যে কোনো হতাশা নেই। বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত বাংলাদেশ। বাংলাদেশ ভাগ্যবান যে শেখ হাসিনা আমাদের মধ্যে আছেন এবং আমরা প্রার্থনা করব যে আল্লাহ যিনি ওনার হায়াত দেয় এবং প্রার্থনা করব উনি যিনি আমাদের নেতৃত্বের অধিকারে থাকেন। আলোচনা সভা শেষে শোভাযাত্রার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কর্মীরা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে ভার্চুয়াল ভাষণ দেবেন। বাংলাদেশ সময় রাত ৮টায় পূর্ব নির্ধারিত রেকর্ড করা এই ভাষণ প্রচার করা হবে। প্রধানমন্ত্রী ভাষণে কোভিড-19 সংক্রমণ, রোহিঙ্গা সংকট এবং জলবায়ু সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন। এতে ভ্যাকসিনের সমবন্টন এবং প্রবাসী শ্রমিক ও রেমিটেন্সের ওপর এর প্রভাব গুরুত্ব পাবে। জলবায়ু ভালনারেবল ফোরামের সভাপতি হিসেবে জলবায়ু ইস্যুটিও তুলে ধরবেন শেখ হাসিনা। পাশাপাশি রোহিঙ্গা সমস্যার সমাধানে পাশে থাকতে এবং এই সমস্যা সমাধানে তার দেয়া 4 দফা প্রস্তাবের ভিত্তিতে প্রচেষ্টা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাবেন। সাভারে স্কুল ছাত্রী নীলা হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজও বিচারের দাবি নিয়ে সাভারে মানববন্ধন করে 26টি সামাজিক সংগঠন। স্থানীয় সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। সাভার প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে হাজির করা হয় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানকে। পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরে সাভার মডেল থানার সামনে সংবাদ সম্মেলন করেন ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার। জানান, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে সাভারের রাজফুলবাড়িয়া থেকে মিজানকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় হত্যায় ব্যবহৃত ছুরি, রক্তমাখা জামা ও ব্যাগ। আমরা ঘটনার পর থেকে এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করি। তদন্তে প্রাপ্ত আরেকজন, মোট 4 জন আসামি বর্তমানে গ্রেফতার করা হয়েছে। এদিকে নীলা হত্যার প্রতিবাদে আজও সাভারে মানববন্ধন করেছে 26টি সামাজিক সংগঠন। মানববন্ধনে যোগ দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। বলেন, হত্যাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। এখন মিজান গ্রেপ্তার হয়েছে, এর বিচার এবং তার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং সাভারে যাতে এই কিশোর গ্যাং বা অপরাধ, মাদক এগুলো যাতে আর গড়ে না উঠতে পারে। গত 21 সেপ্টেম্বর রাতে 10ম শ্রেণীর ছাত্রী নীলা রায়কে ছুরি মেরে হত্যা করে বখাটে মিজান। সমর ইসলাম, 21 টেলিভিশন। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় 6 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 5 জনের নামে মামলা হয়েছে। তরুণীর স্বামী গত রাতে শাহপরান থানায় মামলা করেন। এছাড়া পুলিশের পক্ষ থেকে অস্ত্র আইনে আরও একটি মামলা করা হয়। এদিকে দোষীদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দুপুর 12টার মধ্যে ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সিলেট প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। শুক্রবার সন্ধ্যায় সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে যান এক দম্পতি। এই সময় ছাত্রলীগের কর্মী পরিচয় দানকারী সাইফুর শাহ রনি সহ কয়েকজন স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করে। পরে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কলেজ কর্তৃপক্ষ বলছেন, অভিযুক্তদের মধ্যে 3 জন বহিরাগত। এর মধ্যে একজন ছাত্র মাহবুজুর রহমানের শুধুমাত্র আমাদের এমসি কলেজের আবাসিক ছাত্র, আর বাকি যারা আছে তারা আবাসিক ছাত্র নয়। কেউ কেউ বহিরাগত এবং কেউ কেউ আগে পাশ করে বের হয়েছে, কেউ 1 বছর আগে বা আরও আগে পাশ করে বের হয়ে চলে গেছে। এই ঘটনায় শাহপরান থানায় সাইফুর শাহ রনি সহ 6 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত 5 জনের নামে মামলা করে নির্যাতিতার স্বামী। পুলিশ জানায়, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। সামনে যা যা করণীয় সবই করা হবে, এটা এখনো হয়নি, চেষ্টা আছে। এদিকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এমসি কলেজের ফটকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় সিলেট তামাবিল সড়ক অবরোধ করা হয়। আমরা একজন শিক্ষার্থী হিসেবে এই এমসি কলেজকে কোনো দর্শন স্থান হিসেবে দেখতে চাই না। এমসি কলেজের ছাত্র হিসাবে আজকে আমরা খুবই লজ্জিত, মর্মাহত, বাকরুদ্ধ। প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। দোষী ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কলেজের অধ্যক্ষ। যারা এখানে এটার সাথে জড়িত আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে
আমরা বলেছি যে যে কোনোভাবে এদের আইনগতভাবে যে শাস্তিমূলক ব্যবস্থা বা আইনের আওতায় এদেরকে আনা অবশ্যই সেটা করবেন। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। চালের দাম এখনো বাড়ছে, কমছে না পেঁয়াজের দামও। পাইকারি বাজারে দিন কয়েক আগেও যে চাল বিক্রি হতো 42 টাকা কেজি, সেই চালের দর এখন 48 টাকা। আর পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজের দাম 72 টাকা কেজি। কেবল আড়তে নয়, চালের মিলার ও পেঁয়াজ আমদানিকারকদের উপরও কর্তৃপক্ষের তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। চাল, পেঁয়াজ, আলু সহ বেশ কিছু নিত্য পণ্যের দাম ঊর্ধ্বমুখী। নিম্ন ও মধ্যবিত্তের মোটা চাল 28-এর কেজি বিক্রি হতো 42 টাকায়। দুদফায় এই চালের দাম বেড়েছে কেজিতে 8 টাকা। বাড়তি দামে বিক্রি হচ্ছে মিনিকেট চাল। 55-56 টাকা খুচরোটা বিক্রি করি, আর 28 বেচতেছি 49, 48, 49 টাকা। মোটা চাল 28টা যেটা আর কি, মানে একদম মোটাটার একটু ভালো, ওইটা এখন আমরা 50 টাকা বিক্রি করি। ইনপোর্টের একটা কথা ছিল, সেই ইনপোর্টটা না হওয়ার কারণে এতদিন পর্যন্ত মেলদারের স্টপ ছিল। ওরা অপেক্ষা করছে যে সরকার যদি আনতে পারে তাহলে চালের দাম কমবে। তখন দেখছে যে সরকার এটার মধ্যে ব্যর্থ, যার কারণে তারা আজকে চালের দামটা বাড়াইছে প্রতি বস্তা 250 থেকে 300 টাকা। এই অবস্থায় নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। আগে এটা মনে ছিল 68 টাকা এলাকায়, এখন 70 টাকা, 75 টাকা এরকম। অনেকে সে পার্ট টাইম জবগুলো নেই, টিউশনিগুলো নেই, তো যার কারণে আমাদের মানে যে কোনো কিছুরই দাম বাড়ার কারণে আমাদের উপরে প্রভাবটা মনে হইতেছে পার্সোনালি আমাদের জন্য অনেক বেশি। পেঁয়াজের দামও কমছে না। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 82 টাকায়। ভারতীয় পেঁয়াজের দর কেজি প্রতি 65 থেকে 72 টাকা পর্যন্ত বেড়েছে। ভারতের পেঁয়াজ ওটা 65-68 টাকা কেজি, অলরেডি আমার 80 টাকা 82 টাকা কেজি। এতে অসন্তুষ্ট সাধারণ ক্রেতারা। আপনারা পেঁয়াজ নিয়ে পাগল হয়ে গেছেন, আপনারা পটল নিয়ে পাগল হয়ে গেছেন, কাঁচামরিচ নিয়ে পাগল হয়েছেন, যখনই বলেন পরের দিনই দাম বেড়ে যায়। কর্তৃপক্ষের নজরদারি না বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে মত ক্রেতা বিক্রেতাদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজন ব্যবসার অবাধ পরিবেশ। আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ এবং বিনিয়োগের ক্ষেত্রে বিধিনিষেধ কম থাকলে বহুমুখী হবে ব্যবসায়িক কর্মকাণ্ড। করোনা পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগে সমস্যা ও সম্ভাবনা নিয়ে আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এমন মত উঠে আসে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনা পরিস্থিতিতে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগে সমস্যা ও সম্ভাবনা নিয়ে ওয়েবিনারের আয়োজন করে ইকোনমিক ডেভেলপমেন্ট রিসার্চ অর্গানাইজেশন এড্রো। ফরেন ব্যাংক যেগুলো মাল্টিন্যাশনাল ব্যাংক আমাদের দেশে অপারেট করে, এ আয়োজনের আলোচনায় উঠে আসে বিদেশি বিনিয়োগে নানা প্রতিবন্ধকতা এবং সম্ভাবনার কথা। রিজনাল কানেক্টিভিটিটা আমাদেরকে বাড়াতে হবে, সেটাও আমাদের যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আওতায় যদি রিজনাল কানেক্টিভিটি বাড়ানো, সেটাও আমাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে হবে। সম্প্রতি যে বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং নেপালের যে রেল ট্রানজিট চুক্তিগুলো যে বাস্তবায়ন হতে যাচ্ছে 1976 সালে নেপালে বাংলাদেশে রেল ট্রানজিট, যখন তারা বিজনেস করছে বা ইনভেস্ট করছে, তারা সরাসরি নিউ বিজনেসে ইনভেস্ট করছে, সেখানে তারা লোকাল অনেক হায়ার করছে, লোকাল লেবার হায়ার করছে। তো এর ফলে আমাদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, যার ফলে আমাদের অবশ্যই আমাদের দারিদ্র্যতে এর একটা প্রভাব আছে। আর এর ইনডাইরেক্ট অনেক ইফেক্ট আছে। আমরা জানি যে বড় একটা ইফেক্ট হচ্ছে স্পিল ওভার ইফেক্ট। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক করিডোর সুবিধা বাড়ানো সহ তাগিদ আসে বিনিয়োগের বহুমুখী ক্ষেত্র তৈরিরও। পলিসি মেকারের সাথে সম্পর্ক থাকলে সেইটা দিয়ে যুক্তির চেয়েও ইনফ্লুয়েন্সটা কাজ করে, লজিক শুধু না। যদি যুক্তিতে কাজ করতো তাহলে দেশের সম্পদের ব্যবহার করে বিদেশের সম্পদ এনে সবচেয়ে বেশি যেটাতে গেইন হবে সেটাই করতো। আপনি সরকারি অফিসে যান, বিডাতে যান, ওনারা ভাবে যে আমার পারমিশন ছাড়া কেন এই দেশে ইন্ডাস্ট্রি হয়ে যাবে, একটা কিছু হয়ে যাবে, তো সবকিছু আমার কাছ থেকে পারমিশন নিতে হবে। সেখানে আসলে ওপেন করে দিতে হবে, ছেড়ে দিতে হবে যে একজন ব্যবসায়ীও পেট্রিয়টিক, একজন সরকারি কর্মচারীও পেট্রিয়টিক, একজন আমলাও পেট্রিয়টিক, একজন ব্যাংকারও পেট্রিয়টিক। এটা যদি আমরা না ভাবতে পারি, আমরা যদি ছেড়ে না দিই, আমার কাজ আমাকে করতে দিতে, আমি আমার কাজের জন্য জবাবদিহিতা করব। সম্ভাবনা বাস্তবে রূপ দিতে নীতি নির্ধারকদের সদিচ্ছার প্রয়োজন বলে উল্লেখ করেন অর্থনীতিবিদরা। বর্তমান যে পলিসি রেজিম, বর্তমান যে কোয়ালিটি অফ গভর্নেন্স, বর্তমান যে ট্যাক্স পলিসি, বর্তমান যে জিনিসগুলো আমরা দেখছি সরকারের বিভিন্ন জায়গায় দুর্বলতা, এবং যে দুর্বলতাটা পরে সমাজের মধ্যেও প্রকাশ পাচ্ছে, সেগুলোকে অপরিবর্তিত রেখে আমরা কিন্তু সেখানে যেতে পারব। অর্থনৈতিক সংকট কিংবা দারিদ্র্য দূর করতে এফডিআইকে সম্ভাবনার দিগন্ত বলে মনে করেন আলোচকরা। বেতন দিয়ে আনতে হচ্ছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
বিশিষ্ট শিল্পপতি আব্দুস সামাদ লাবু আল আরাফা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম। এই উপলক্ষে নগরের কাজীর দেউড়িতে চেয়ারম্যানের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে তাদের শুভেচ্ছা জানানো হয়। আব্দুস সামাদ লাবু দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান, আর মোহাম্মদ আব্দুস সালাম চট্টগ্রামের খাতুনগঞ্জের অন্যতম প্রধান ব্যবসা প্রতিষ্ঠান মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট। সংবর্ধনা সভায় চট্টগ্রামের আল আরাফা ইসলামী ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপক সহ জোনাল অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোভিড-19 দেশে আরও 36 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ৫,১২৯। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ২,৫৪৬ ও চট্টগ্রামে ১,০৬০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে ২০৩তম দিনে দেশে ১০৪টি ল্যাবে ১০,৭৬৫টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১,১০৬ জন। শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৫৭,৮৭৩ জনে। নতুন ১,৭৫৩ জন সহ সুস্থ হয়েছে ২,৬৮,৭৭৭ জন। করোনায় পুরুষ মারা গেছে ৩,৯৭৪ এবং নারী ১,১৫৫ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ১০.২৭%, সুস্থতার হার ৭৫.১০% ও মৃত্যু হার ১.৪৩%। সরকারের ৩৮ জন কর্মকর্তা অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদোন্নতির কথা বলা হয়। শিগগিরই এসব কর্মকর্তাদের প্রেষণ পদের বেতন স্কেল উন্নীত করে আদেশ জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা উন্নীত পদে যোগদানের তারিখ হতে পদোন্নতিপ্রাপ্ত পদের বেতন ভাতা প্রাপ্য হবেন। সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি বা অন্য কোনো কারণে পদসমূহ শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত উন্নীত বেতন স্কেল বহাল থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্রের হোটেল মোটেল খোলার আহ্বান জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। পর্যটন দিবস উপলক্ষে অনলাইন আলোচনা সভায় তিনি পর্যটকদেরও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান। তিনি জানান, করোনা পরবর্তী সময়ে পর্যটন খাতকে এগিয়ে নিতে সরকার সব ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে। দেশের প্রতিটি পর্যটন কেন্দ্র অন্যান্য দেশের চেয়ে কম সুন্দর নয় বলেও মন্তব্য করেন তিনি। বলেন, বিদেশি পর্যটকদের টানতে চলছে বিশেষ কার্যক্রম। আপনারা নিশ্চয় অবহিত আছে জনসমাগম। তো আমি আপনাদের সহযোগিতা চাইবো। এসওপি ছাপিয়ে প্রত্যেকটা জায়গায় যারা যারা স্টেক হোল্ডার আছে তাদের কাছে পাঠিয়েছি, প্রতিটি হোটেলে পাঠিয়েছি এবং সংশ্লিষ্ট ডিপটি কমিশনার প্রত্যেক জেলার আমরা পাঠিয়েছি এবং তারা যাতে এটা মনিটরিং করে তাদের সাথে আমরা সেই ব্যাপারে প্রয়োজনীয় মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সকল ইউনিয়ন পরিষদে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দিতে অবকাঠামো তৈরি হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। B2B ওয়েবসাইট প্ল্যাটফর্ম, সোর্সিং এবং উৎপাদন পরিচালনা টুল মার্চেন্ট বে উদ্বোধনের ভার্চুয়াল আয়োজনে বক্তব্য রাখেন মন্ত্রী। এ সময় তিনি জানান, বিশ্বের ৮০টি দেশে সফটওয়্যার রপ্তানি করছে বাংলাদেশ। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে এবং এর সুফল পুরোপুরি পাওয়া যাবে বলে জানান মোস্তফা জব্বার। বাংলাদেশের সকল ইউনিয়ন পর্যন্ত হাই স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট দেওয়ার জন্য কানেক্টিভিটি তৈরি করে রেখেছি আমরা। আমাদের PDCL ১২১৬টা ইউনিয়নে কানেক্টিভিটি পৌঁছেছে। আমাদের ICT ডিভিশন ইনফ্রাস্ট্রাকচার 3-তে ২৬০০ ইউনিয়নে কানেক্টিভিটি পৌঁছাচ্ছে। আরও ৬৭৭টা ইউনিয়নে আমরা কানেক্টিভিটি পৌঁছাচ্ছি। পাবনা ৪ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। ১২৯টি ভোট কেন্দ্রে চলে ভোট গ্রহণ। ঈশ্বরদী ও আটঘরিয়া মিলিয়ে এই আসনের মোট ভোটার প্রায় ৩,৮১,১১২ জন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। গত ২ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এদিকে নানা অনিয়মের অভিযোগে পাবনা ৪ আসনের উপনির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব। ক্যালেন্ডারে ২৬শে সেপ্টেম্বর ১৯৭৫, আইনের শাসনের ইতিহাসে একটি কালো দিন। আইন করা হলো হত্যাকাণ্ডের বিচার চাওয়া যাবে না। এরকম কালো আইন আগে ও পরে আর কখনোই হয়নি। ২১ বছর পর ইন্ডেমনিটির মতো কালো অধ্যাদেশ বাতিল করে জাতির পিতাকে সপরিবারে হত্যার বিচার প্রমাণ করে ন্যায় বিচারের পথকে চিরতরে রুদ্ধ করা যায় না। শাকেরা আরজুর রিপোর্ট।
15ই আগস্ট কাল রাত পৃথিবীর রাজনৈতিক ইতিহাসের নৃশংসতম একটি ঘৃণ্য অধ্যায়। ঘাতকের বুলেটে সপরিবারে শহীদ হন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রক্তের দাগ তখনও শুকায়নি। জাতির পিতাকে হত্যার 42 দিনের মাথায় 26 সেপ্টেম্বর কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে খুনি খন্দকার মোশতাক। অধ্যাদেশে যে কোনো আদালতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার বিচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হয়। অধ্যাদেশটা জারি করছে উইদাউট বিং প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি হওয়া ছাড়া। এইটা জন্ম থেকেই অবৈধ। 26শে সেপ্টেম্বর এই ইনডেমনিটি অর্ডিন্যান্স, যেটা আমার মনে হয় পৃথিবীতে কোথাও নাই। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিচারপতি সাত্তার, জেনারেল এরশাদ এবং খালেদা জিয়া ক্ষমতায় থাকলেও কোনো সরকারই ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করেনি, বরং খুনিদের রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হয়েছে। সামরিক স্বৈরাচারের ভোট খেলায় খুনিদের এমপিও বানানো হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে লাভবান কারা হয়েছে, এইগুলি বিশ্লেষণ করেই দেখা যায় যে জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত ছিল। কুখ্যাত এই অধ্যাদেশ দীর্ঘ 21 বছর দৃশ্যত থমকে ছিল আইনের শাসন। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যার বিচারের দরজা খুলে যায়। আমি সংসদ উত্থাপন করলাম, পাস হলো। এই ইনডেমনিটি অর্ডিন্যান্সের সূত্র দিয়ে 21 বছর বঙ্গবন্ধুর হত্যার মামলা বিচার করে নাই। যদি কেউ বাংলাদেশকে ভালোবাসে তাহলে তার এটা বাতিল করা উচিত ছিল, কিন্তু জিয়াউর রহমান সেটা করে নাই, এরশাদ সেটা করে নাই, খালেদা জিয়া সেটা করে নাই। 96-এর 12ই নভেম্বর কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে সংসদ। পরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগও ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের আইনকে বৈধ বলে রায় দেয়। ইনডেমনিটি অর্ডিন্যান্স থাকলেও তাদের বিচার করা যেত। বিরাট একটা কলঙ্ক, এবং জননেত্রী শেখ হাসিনা সেই কলঙ্ক দূর করেছেন। এরই পথ ধরে দায়ের করা হয় মামলা। আইনের আওতায় আনা হয় খুনিদের। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসে বাংলাদেশ। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। উত্তরাঞ্চলে বিভিন্ন নদীর পানি বাড়ছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে লালমনিরহাট ও কুড়িগ্রামে। গাইবান্ধার নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে, তলিয়ে গেছে ফসলের জমি। কুড়িগ্রামে 67টি পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙন। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। গাইবান্ধার সবগুলো নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। হাতিয়া, সৈয়দপুর, ভাষারপাড়া, কামারজানি, বারবলদিয়া এলাকায় জমির ফসল তলিয়ে গেছে। ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বাড়তে থাকায় সৈয়দপুর, বালাসীঘাট, খলাইহারা, উড়িয়া সহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি কতদিন বাড়বে আর কতদিন পর কমবে সেটা তো আমরা জানি না। ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অবনতি হয়েছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির। উপজেলার 20,000-এর বেশি পরিবার পানিবন্দী হয়ে আছে। তবে তিস্তার পানি কমছে। আমার বাড়িঘর থেকে পেতেছি না, আসবার পেতেছি না, যাবার পেতেছি না, গরু বছর খোরাক দেওয়ার পেতেছি না। চুলা মুলা সব ডুবি গেছে, আমরা পানির মধ্যে আছি। আমাদের আবাদ সুবিধা নাই। কুড়িগ্রামের নিচু এলাকার 1.5 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী 60,000 মানুষ। প্রায় 5,000 হেক্টর আমন ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। ধরলার ভাঙনে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি। প্রায় 67টি পয়েন্টে ভাঙনের কবলে পড়েছে বসতভিটা, স্কুল, রাস্তা ও বাঁধ। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। 10টি গ্রামের আবাদ কিস্তি বালু মানে কোনো কিছু নাই আর কি, পানি ছাড়া কোনো নাই। এদিকে ঠাকুরগাঁয়ে গত 10 দিনের বৃষ্টিতে স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিচু এলাকার ধানক্ষেত ডুবে গেছে, ক্ষতি হয়েছে শীতের আগাম সবজির। মাসুম আলিসা, 21 টেলিভিশন। বাংলার বর্ণমালা বিন্যাস, আধুনিক বাংলা শিক্ষা ব্যবস্থা এবং বাঙালি সমাজ সংস্কারে অপরিসীম অবদানের জন্য স্মরণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাল্যবিবাহ রোধ এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় বিদ্যাসাগরের ভূমিকা অবিস্মরণীয়। প্রাতঃস্মরণীয় এই মহৎ মানুষটির 200তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। আরও জানাচ্ছেন মফির রহমান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ও বাঙালি সমাজের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। তিনি একাধারে লেখক, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ। এই মহান মানুষটির জন্ম 1820 সালে ভারতের মেদিনীপুরের বীরসিংহ গ্রামে। 5 বছর বয়সে পাঠশালায় বিদ্যাসাগরের পড়াশোনা শুরু। 8 বছর বয়সে বাবার সঙ্গে হেঁটে কলকাতায় যান এবং সংস্কৃত কলেজে
12 বছর অধ্যয়ন করেন। ব্যাকরণ, কাব্য, অলঙ্কার, বেদান্ত ও জ্যোতিষশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন তিনি। পড়ালেখা শেষে সংস্কৃত কলেজে যোগ দেন তিনি। এরপর বাংলা লিপি সংস্কার করেন। বাংলা ভাষাকে যুক্তিগ্রাহ্য ও সকলের বোধগম্য করে তোলেন। বিদ্যাসাগর বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে বর্ণপরিচয়, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা ও ব্যাকরণ কৌমুদী। অনুবাদ সাহিত্যের মধ্যে আছে বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস ও ভ্রান্তিবিলাস। বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধ, স্কুল কলেজ প্রতিষ্ঠা ও নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান অনস্বীকার্য। তার সংগ্রামের ফল সতীদাহ প্রথা রোধ ও বিধবা বিবাহ আইনের প্রবর্তন। 1891 সালের 29শে জুলাই কলকাতায় প্রয়াত হন বিদ্যাসাগর। বাংলার সমাজ, সংস্কৃতি, শিক্ষায় চিরকালের প্রাতঃস্মরণীয় নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। পরিবেশ বান্ধব ঢাকা গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। মুজিব বর্ষ উপলক্ষে রাজধানীর টিকাটুলির সেন্ট্রাল উইমেন্স কলেজের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। ঢাকাকে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষায় সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান দেলোয়ার হোসেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে গাছই বাঁচাতে পারে সভ্যতাকে। সে সময় কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির সদস্য রিয়াজউদ্দিন রিয়াজ সহ কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরিবেশের বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য এই ছোট্ট আমরা কয়েকটি যে বৃক্ষরোপণ করলাম ক্ষুদ্র পরিসরে, এটিও মানুষের নিঃশ্বাস নেওয়ার জন্য একটি উপায় হতে পারে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। পিপিই, মাস্কের মতো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী রপ্তানিতে বাংলাদেশের চোখ এখন শীর্ষ অবস্থানের দিকে। গত 5 মাসে 71টি দেশে প্রায় 4,500 কোটি টাকার সুরক্ষা সামগ্রী রপ্তানি করা হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপীয় দেশগুলো থেকে আমদানি অর্ডার পাওয়ায় খাতটিতে নতুন করে বিনিয়োগ শুরু করেছে অনেক গার্মেন্টস মালিক। চট্টগ্রাম থেকে শিউলি শবনামের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। করোনার সংক্রমণ শুরুর পর অর্ডার হারিয়ে কিছুদিনের জন্য স্থবিরতা দেখা দেয় পোশাক খাতে। সরকারের প্রণোদনা এবং ব্যবসায়ীদের উদ্যোগে এ খাতে আবার গতি সঞ্চার করে। বাংলাদেশের তৈরি পোশাক খাত করোনাকালে মনোযোগী হয় চিকিৎসকদের ব্যবহৃত পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পিপিই এবং মাস্ক উৎপাদনে। এই বস্ত্রপণ্য দেশের তৈরি পোশাক রপ্তানিতে নতুন মাত্রা যোগ করে। এটাকে আমরা একটা ব্যবসায়িক প্রবৃদ্ধিও বলবো, সাথে সাথে বলবো এটা একটা মানবিক ভাবেও কিন্তু বাংলাদেশের পোশাক শিল্প একটা অবদান রাখতে পেরেছে। বর্তমানে অন্তত 45টি কারখানায় তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের পিপিই, মাস্ক, মাথার টুপি, অ্যাপ্রন, হাসপাতালের বেডশিট, ফেস কাভার সহ নানান সুরক্ষা সামগ্রী। এর মধ্যে গত 5 মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের বাজারে রপ্তানি হয় 50 কোটি 10 লাখ মার্কিন ডলার মূল্যমানের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। চলতি অর্থ বছরে প্রথম 2 মাসে পিপিই রপ্তানি হয়েছে 13.5 কোটি মার্কিন ডলারের। এটার পাশাপাশি গভর্নমেন্টের একটা ভালো রেভিনিউ আর্ন হচ্ছে, আর অনেকে এই লাইনে নতুনভাবে ইনভেস্টও করতেছেন। ব্যবসায়ীদের মতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর পিপিই, অ্যাপ্রন ও গাউন রপ্তানি হয়েছে 35 কোটি 15 লাখ ডলারের। এছাড়া 1 কোটি 14 লাখ মার্কিন ডলারের 3 স্তরের সার্জিক্যাল মাস্ক রপ্তানি হয়েছে। হাজার কোটি টাকা তো অবশ্যই এই স্বাস্থ্য সামগ্রী বাংলাদেশে এক্সপোর্ট হয়েছে। আমি নিজেও অলরেডি $2 মিলিয়ন উপরে আমরা এক্সপোর্ট করছি। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর চাহিদা বাড়তে থাকায় এসব পণ্য তৈরির জন্য স্বতন্ত্র ইউনিট গড়ে তুলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার খেলার খবর।
সবকিছু ঠিকঠাক থাকলে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। মিরপুরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সম্ভাব্য এই সফরসূচির কথা জানান। তারিখ পেছানো হলেও সিরিজ আয়োজনে সমস্যা হবে না বলে মনে করেন আকরাম। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। করোনা পরবর্তী সময়ে প্রথমবার দেশের বাইরে সিরিজ খেলতে সফরসূচি নির্ধারিত হয় টাইগারদের। সেই লক্ষ্য নিয়ে প্রস্তুতিও নিচ্ছিল তামিম মুশফিকরা। স্বাগতিক শ্রীলঙ্কার কোয়ারেন্টাইন বিধি নিয়ে সিরিজ নিয়ে শঙ্কায় পড়ে দুই দেশ। বিসিবির পরিকল্পনা অনুযায়ী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাত্রার কথা ছিল বাংলাদেশ দলের। লঙ্কানদের সবুজ সংকেতের অপেক্ষায় থেকে অনেকটা সময় চলে যায়, ফলে সিরিজ পেছাবে এটা প্রায় নিশ্চিত হয়। নতুন স্বাস্থ্য নির্দেশিকা হাতে পেলে দেশ ছাড়ার তারিখ নির্ধারিত হবে বলে জানিয়েছেন আকরাম। শ্রীলঙ্কা থেকে লাস্ট যেটা বলেছে ওই আগের কথাই, যে যেহেতু এটা ওদের আন্ডারে নাই, হেলথ মিনিস্ট্রির ব্যাপার, সো হেলথ মিনিস্ট্রি থেকে ওরা গতকালও আশা করেছিল হয়তোবা ওরা কোনো কিছু পাবে, বাট ওরা আশা করছে যে আগামী ২-৩ দিনের মধ্যে আমাদেরকে ওরা জানাবে। সময় পেছানো হলেও বাংলাদেশের সঙ্গে ৩ ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে কোনো সমস্যা হবে না বলেই মনে করছেন আকরাম খান। কারণ হিসেবে বলছেন, এরই মধ্যে লঙ্কান প্রিমিয়ার লিগ বাতিলের পক্ষে মত দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। যেহেতু ওদের যে শ্রীলঙ্কান টি-20 হওয়ার কথা ছিল সেটা এখন নিশ্চিত না, সো আমাদের কাছে ওদের কাছেও সময় আছে, সো এটা নিয়ে কোনো চিন্তার বিষয় না। এদিকে ৭ দিনের প্রস্তুতির পর ৩ দিন বিশ্রামে থাকবেন মুমিনুলরা। ৩ দিনের ব্রেক দিয়েছি, যে আপনার ওরা 3 দিনের পর আমরা কিন্তু আবার প্র্যাকটিস কন্টিনিউ করব। সৌরভ ইমাম, ২১ টেলিভিশন, ঢাকা। করোনার কারণে ভিন্ন আঙ্গিকে অনুশীলনে নতুন অভিজ্ঞতা অর্জন হচ্ছে বলে জানালেন তরুণ ক্রিকেটার ইয়াসির আলী রাব্বি। রাজধানীর একটি হোটেলে একথা বলেন তিনি। ওভারঅল সব কিছু যত সময় যাচ্ছিল, তো ব্যাটিং আল্লাহর মধ্যে তত ভালো হচ্ছিল, তো খুব ভালো প্র্যাকটিস সেশন হয়েছে আমাদের। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সৌদির টিকিট নিয়ে অনিয়মের অভিযোগ, সড়কে অবস্থান, করোনা টেস্ট রিপোর্ট পেতে ভোগান্তি। শেখ হাসিনার কাছেই দেশ জাতি নিরাপদ, বিশ্ব দরবারে মর্যাদার আসনে বাংলাদেশ, বলছেন বিশিষ্টজনেরা। সাভারে নীলা হত্যা, প্রধান আসামি মিজান ৭ দিনের রিমান্ডে, এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের ঘটনায় মামলা। ঊর্ধ্বমুখী চালের বাজার, পেঁয়াজের দামও কমছে না, নজরদারি বাড়ানোর দাবি। বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজন সুষ্ঠু পরিবেশ, বলছেন বিশেষজ্ঞরা, বিধি শিথিল করার পরামর্শ। ২১ টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।